যে ইটের ভাটায় মহিলাটি মজুরি করত তার মালিক বেরোল তার নিজেরই তালাকপ্রাপ্ত স্বামী। তারপর যা হল তা দেখে মানবতা কেঁদে ফেলল। বন্ধুরা, সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু গ্রামের বাইরে ছড়িয়ে থাকা সেই বিশাল ইটের ভাটায় শ্রমিকদের চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছিল। বাতাসে কয়লার তীব্র গন্ধ মিশেছিল এবং চারদিকে লাল মাটির ধুলো উড়ছিল। ভাটার কাছে তৈরি হওয়া ছোট ছোট টিন আর প্লাস্টিকের ঝুপড়িগুলো থেকে শ্রমিকরা একে একে বাইরে বেরিয়ে আসছিল। আর সেই ঝুঁপড়িগুলোরই একটি থেকে ধীরে ধীরে একজন রোগাটে মহিলাও বাইরে বেরিয়ে এলো। তার নাম ছিল সরিতা। বয়স খুব জোর ৩০ বছর হবে, কিন্তু চেহারার বলিরেখা আর ক্লান্ত চোখগুলো বলে দিচ্ছিল যে জীবন তাকে বয়সের চেয়ে অনেক বেশি বুড়ো করে দিয়েছিল। সে তার মাথায় ছেঁড়া ওড়না বাঁধল, নিজের পায়ে ভাঙা চপ্পল গলিয়ে ভাটার দিকে চলতে শুরু করল। প্রতিটি কদমের সাথে তার শ্বাস ভারী হয়ে আসছিল, কারণ আগের রাতেও তার ঠিকমতো ঘুম হয়নি। কিন্তু ঘুমের আর কি, শ্রমিকদের জীবনে ঘুম আর আরামের মতো জিনিস কোথায় থাকে? সরিতার জীবনটাও অনেকটা এমনই হয়ে গিয়েছিল। একসময় সেও একজন সাধারণ এবং সুখী মেয়ে ছিল, যার স্বপ্নের রং ছিল, আশা ছিল, আর মনে ছিল এক রাশ আনন্দ। কিন্তু এখন তার কাছে শুধু একটি জিনিসই বেঁচে ছিল, জীবনটাকে কোনো মতে টেনে নিয়ে যাবার বাধ্যবাধকতা। ভাটার কাছে পৌঁছতেই সে মাটির স্তূপের কাছে রাখা ঝুড়িটা তুলল এবং কাজে লেগে পড়ল। তার হাত দ্রুত মাটি মাখছিল, কিন্তু তার মাথায় রোজকার মতোই পুরনো ভাবনাগুলো ঘুরপাক খাচ্ছিল, সেই ভাবনাগুলো যা সে চাইলেও ভুলতে পারছিল না। মাঝে মাঝে তার মনে হতো যে তার জীবনটা কোনো এক অসম্পূর্ণ গল্পের মতো, যার মধ্যে সুখের একটিও সম্পূর্ণ অধ্যায় লেখা হয়নি। আর সেই অসম্পূর্ণ গল্পের শুরু হয়েছিল আজ থেকে ৫ বছর আগে, যখন তার বিয়ে হয়েছিল। সরিতার বিয়ে গ্রামেরই এক শিক্ষিত এবং ধনী পরিবারের ছেলের সাথে হয়েছিল। তার নাম ছিল বিক্রম। গ্রামের সবাই সেই পরিবারকে সম্মান করত। বিক্রমের কাছে জমি ছিল, টাকা ছিল, আর সবচেয়ে বড় কথা, সে শহরে বড় ব্যবসা করার স্বপ্ন দেখত। যখন সরিতার তার সাথে বিয়ে হয়েছিল, তখন পুরো গ্রামে আলোচনা ছিল যে সরিতার ভাগ্য খুলে গেছে। কিন্তু কেউ জানত না যে সেই বিয়েই সরিতার জীবনের সবচেয়ে বড় ঝড় হতে চলেছে। বিয়ের প্রথম দিকের মাসগুলো সত্যি খুব ভালো ছিল। বিক্রম সরিতাকে শহর ঘোরাতে নিয়ে যেত, তার জন্য নতুন পোশাক কিনত, আর তাকে বড় বড় স্বপ্ন দেখাত। সরিতার মনে হতো যে সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। কিন্তু ধীরে ধীরে সব বদলাতে শুরু করল। বিক্রমের আচরণ বদলে গেল, তার মুখের হাসি উধাও হতে শুরু করল, আর তার জায়গা নিল রাগ। প্রথমে সে ছোট ছোট কথায় চিৎকার করত, তারপর ধীরে ধীরে গায়ে হাত তুলতে শুরু করল। সরিতা বুঝতে পারত না যে আসলে সে এমন কি করেছে যার শাস্তি সে রোজ পাচ্ছে। কিন্তু আসল ঝড় তো এখনও বাকি ছিল। একদিন হঠাৎ বিক্রম বাড়ি এলো এবং তার সাথে শহরের একটি মেয়ে ছিল। সে সবার সামনে ঘোষণা করে দিল যে এখন থেকে সেই তার নতুন স্ত্রী। সরিতার পৃথিবী সেই মুহূর্তেই ভেঙে গেল। সে কেঁদে হাতে পায়ে ধরে বিক্রমকে জিজ্ঞেস করল, আমি এমন কি করেছি? কিন্তু বিক্রম শান্ত গলায় বলল, তুমি আমার যোগ্য নও। আর সেই দিনই সে সরিতাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিল। সেই দিনের পর সরিতার কাছে জীবন যেন শেষ হয়ে গিয়েছিল। গ্রামবাসীদের চোখে সে এক দুর্ভাগা নারীতে পরিণত হয়েছিল। তার বাপের বাড়ির অবস্থাও এমন ছিল না যে তাকে চিরকাল আশ্রয় দিতে পারত। বাধ্য হয়ে সে মজুরি করতে শুরু করে দিল, এবং আজ ৫ বছর পর সেই সরিতাই এই ইটের ভাটায় মাটি বইছিল। সে মাটির আরেকটি ঝুড়ি তুলল এবং সেটি ভাটার কাছে ফেলে দিল। তখনই হঠাৎ সেখানে একটি বড় কালো এসইউভি এসে থামল। ভাটায় কাজ করা শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য পড়ে গেল। সবাই একে অপরের সাথে ফিসফিস করতে লাগল, মালিক এসছেন, মালিক এসছেন। সরিতাও অন্যমনস্কভাবে সেই গাড়ির দিকে তাকাল। গাড়ির দরজা ধীরে ধীরে খুলল, এবং যেইমাত্র তা থেকে সেই লোকটি বাইরে নামল, সরিতার হাত থেকে মাটির ঝুড়ি ফসকে মাটিতে পড়ে গেল। কারণ সামনে দাঁড়িয়ে থাকা লোকটি অন্য কেউ নয়, তার তালাকপ্রাপ্ত স্বামী বিক্রম ছিল। ৫ বছর পর হঠাৎ তাকে নিজের সামনে দেখে সরিতার বুক জোরে জোরে কাঁপতে লাগল। তার চোখে কষ্ট, রাগ এবং বিস্ময় একসাথে উথলে উঠল। কিন্তু তার চেয়েও বেশি অবাক করা ব্যাপার এখনো বাকি ছিল, কারণ বিক্রম শুধু এখানে আসেইনি, সে এই পুরো ইটের ভাটার মালিক হয়ে গিয়েছিল। সরিতার মনে হলো যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। সে ভাবতেও পারেনি যে যেই লোকটা তাকে জীবন থেকে বের করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেই লোকটাই একদিন তার অসহায়ত্বের মালিক হয়ে যাবে। কিন্তু আসল ঝড় তো তখন এলো যখন বিক্রমের নজরও সরিতার উপর পড়ল, আর তার চোখে হঠাৎ এক অদ্ভুত চমক ফুটে উঠল, যেন সে কোনো পুরনো রহস্য দেখে ফেলেছে।
ভাটার লাল মাটির ওপর সূর্যের আলো ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেই মুহূর্তে সরিতার চোখের সামনে যেন অন্ধকার নেমে এসেছিল। তার হাত তখনও কাঁপছিল এবং মাটি ভর্তি ঝুড়িটা আর পায়ের কাছে পড়েছিল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি একই চেহারা, একই হাঁটাচলা, একই অহংকার। বিক্রম, 5 বছর আগে যে তাকে নিজের জীবন থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আজ সেই লোকটি তার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আরও একটি পরিচয়ের সাথে, এই পুরো ইটের ভাটার মালিক হয়ে। আশেপাশে কাজ করতে থাকা শ্রমিকদের হয়তো এটা একটা সাধারণ ব্যাপার মনে হচ্ছিল যে মালিক ভাটা পরিদর্শন করতে এসেছেন, কিন্তু সরিতার জন্য এই মুহূর্তটা কোনো ভূমিকম্পের চেয়ে কম ছিল না। তার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল, আর বুকে যেন পুরনো ক্ষতগুলো আবার তাজা হয়ে উঠেছিল। সে তো চাইছিল যে এক্ষুনি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মজুরির বাধ্যবাধকতা যেন তার পা দুটোকে আটকে রেখেছিল। সে মাথা নিচু করে নিল আর আবার মাটি তুলতে শুরু করল, যেন সে বিক্রমকে দেখেইনি। কিন্তু ভাগ্য হয়তো আজ তাকে শান্তিতে কাজ করতে দেওয়ার মেজাজে ছিল না। বিক্রমের নজর যখন সরিতার ওপর পড়ল, তখন সে কিছুক্ষণের জন্য ওখানেই থেমে গেল। তার চোখে বিস্ময়ও ছিল এবং এক অদ্ভুত হাসিও ছিল। সে ধীরে ধীরে তার ম্যানেজারকে জিজ্ঞেস করল, ওই মহিলাটি কে? ম্যানেজার অবহেলার সাথে বলল, স্যার, মজুর, কয়েক মাস ধরে এখানে কাজ করছে, গরিব, তাই দিনরাত কাজ করে। বিক্রমের চোখে হঠাৎ এক গভীর চমক ফুটে উঠল। সে কয়েক পা এগিয়ে গেল এবং সোজা সরিতার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। সরিতা অনুভব করল যে কেউ তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে মাথা তোলা সাহস করল না। তারপর একটি শান্ত এবং পরিচিত কণ্ঠস্বর তার কানে প্রতিধ্বনিত হল, তাহলে তুমি এখানে মজুরি করছ? এটা সেই একই কণ্ঠস্বর ছিল যা কখনো তাকে স্বপ্ন দেখিয়েছিল, আর সেই একই কণ্ঠস্বর যা একদিন তার জীবনটা ভেঙে দিয়েছিল। সরিতার শরীর এক মুহূর্তের জন্য শিউরে উঠল। সে ধীরে ধীরে মাথা তুলল। দুজনের চোখাচোখি হল, 5 বছর পর প্রথমবার। সেই মুহূর্তের সময় যেন থমকে গেল। সরিতার চোখে তষ্ট ছিল, অপমান ছিল এবং কোথাও না কোথাও একটা নিভে যাওয়া আগুনও ছিল, কিন্তু বিক্রমের চোখে শুধু অহংকার ছিল। সে চারদিকে তাকালো এবং হালকা হাসির সাথে বলল, ভাগ্য দেখো, কখনো আমার বাড়ির মালকিন হওয়ার স্বপ্ন দেখতে, আর আজ আমার ভাটায় মজুরি করছ। আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু শ্রমিক এই কথা শুনে চুপচাপ একে অপরের দিকে তাকাতে লাগল। তারা বুঝতে পারল না যে মালিক আর এই মজুর মহিলার মধ্যে কি সম্পর্ক। সরিতা নিজের ঠোঁট কামড়ে ধরল, তার চোখে জল টলটল করতে লাগল, কিন্তু সে তা পুড়তে দিল না। সে ধীরে ধীরে বলল, আমাকে কাজ করতে দিন মালিক। তার মুখ থেকে বেরোনো এই শব্দটি বিক্রমের মুখে এক অদ্ভুত তৃপ্তি এনে দিল, যেন সে এটাই শুনতে চাইছিল। সে ধীর গলায় বলল, মালিক ভালো, এবার তোমার মনে পড়েছে যে আমি কে? সরিতা কিছুই বলল না। সে আবার মাটি তুলল এবং কাজে লেগে পড়ল, কিন্তু তার বুকের ভেতর ঝড় উঠে গিয়েছিল। বিক্রম কিছুক্ষণ তাকে দেখতে থাকল, তারপর হাসতে হাসতে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। কিন্তু যেতে যেতে সে তার ম্যানেজারকে এমন একটি কথা বলল যা আগামী দিনগুলোর মোড়ই বদলে দিল। সে ধীরে ধীরে বলল, এই মহিলার উপর নজর রাখবে, আমাকে এর পুরো কাহিনী জানতে হবে। ম্যানেজার মাথা নাড়ল, কিন্তু সেই কি জানত যে এই কাহিনী কতটা গভীর? ওদিকে সরিতা কাজ করেই চলল, কিন্তু তার মাথায় পুরনো স্মৃতিগুলো বারবার ফিরে আসছিল। তার সেই রাতের কথা মনে পড়ে গেল যখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। বৃষ্টি হচ্ছিল, সে দরজার বাইরে দাঁড়িয়েছিল এবং ভেতর থেকে বিক্রমের নতুন স্ত্রীর হাসির শব্দ শোনা যাচ্ছিল। সেই রাতে সে প্রথমবার অনুভব করেছিল যে পৃথিবী কতটা নিষ্ঠুর হতে পারে। সে কয়েক ঘণ্টা ধরে রাস্তায় বসেছিল, ভিজতে ভিজতে, কাঁদতে কাঁদতে, এবং সেই রাতেই সে সিদ্ধান্ত নিয়েছিল যে এখন সে কারও কাছে কোনো আশা রাখবে না। কিন্তু আজ ভাগ্য তাকে আবার সেই লোকটার সামনে এনে দাঁড় করিয়েছিল। দিন ধীরে ধীরে কাটতে লাগল, সূর্য মাথার ওপর উঠে গেল আর শ্রমিকদের ক্লান্তি বাড়তে লাগল। সরিতাও একটানা কাজ করছিল, কিন্তু তার মনে একটা ভয় ঢুকে গিয়েছিল। তার মনে হচ্ছিল যে বিক্রমের এখানে থাকা কোনো সাধারণ ব্যাপার নয়, আর তার এই ভয় সত্যিও ছিল। কারণ সেই সন্ধ্যায় যখন শ্রমিকদের মজুরি দেওয়া হচ্ছিল, তখন হঠাৎ ম্যানেজার জোরে হাঁক ডাকল, সরিতা, মালিক তোমাকে ডাকছেন। এটা শুনতেই সেখানে দাঁড়িয়ে থাকা সব শ্রমিকের চোখ সরিতার উপর স্থির হয়ে গেল। সরিতার বুক কাঁপতে লাগল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, আমাকে? কেন? ম্যানেজার কাঁধ ঝাঁকাল, আমি কি জানি, মালিকের হুকুম। সরিতা কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল। তার মনে হাজারো প্রশ্ন উঠছিল। 5 বছর পর হঠাৎ বিক্রম তাকে কেন ডাকছিল? সে কি তাকে আবার অপমান করতে চাইছিল, নাকি তার মনে অন্য কোনো খেলা চলছিল? কিন্তু মালিকের ডাক অমান্য করা তার ক্ষমতার বাইরে ছিল। সে ধীরে ধীরে পা বাড়াল এবং ভাটার অফিসের দিকে চলতে শুরু করল। প্রতিটি কদমের সাথে তার বুক আরও জোরে কাঁপতে লাগল।
যখন সে অফিসের দরজার কাছে পৌঁছল তখন সে এক মুহূর্তের জন্য থেমে দীর্ঘশ্বাস নিল। ভেতর থেকে সেই একই কণ্ঠস্বর আসছিল, সেই একই লোক যে তার জীবন বদলে দিয়েছিল। সে ধীরে ধীরে দরজায় টোকা দিল। ভেতর থেকে আওয়াজ এলো, ভেতরে এসো। সরিতা দরজা খুলল এবং যেই মাত্র সে ভেতরে গেল সে দেখল যে বিক্রম চেয়ারে বসে তাকে মনোযোগ দিয়ে দেখছিল, কিন্তু তার দৃষ্টিতে এখন আর শুধু অহংকার ছিল না, বরং যেন কোনো গভীর রহস্য লুকিয়েছিল। সরিতা ধীরে ধীরে পা বাড়িয়ে সেই ছোট্ট অফিসের ভেতর প্রবেশ করল। ঘরে কয়লার হালকা গন্ধ আর ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজের ফাইলের মাঝে একটি বড় কাঠের টেবিল রাখা ছিল, যার পেছনে আরামে চেয়ারে বসেছিল বিক্রম। জানালা দিয়ে আসা রোদ সরাসরি তার মুখের ওপর পড়ছিল, আর তার ঠোঁটে সেই পুরনো অহংকারী হাসি ভাসছিল। সরিতা দরজার কাছেই থেমে গেল। সে মাথা নিচু করে নিল, যেন সে চাইছিল যে তার চোখ বিক্রমের সাথে আর কখনো না মেলে। কিছুক্ষণ ধরে ঘরে এক গভীর নীরবতা বজায় রইল। শুধু দেয়ালে থাকা ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। তারপর হঠাৎ বিক্রম চেয়ারের দিকে একটু ঝুঁকে বলল, এত বছর পর দেখা হচ্ছে, আর তুমি আমাকে দেখে কিছুই বলবেও না? তার কণ্ঠস্বরে এক অদ্ভুত শীতলতা ছিল। সরিতার ঠোঁট শুকিয়ে গেল। সে ধীরে ধীরে বলল, আপনি ডেকেছিলেন মালিক। সরিতার মুখ থেকে আবার সেই শব্দটি শুনে বিক্রমের মুখে সন্তুষ্টির এক গভীর রেখা ফুটে উঠল। সে ধীরে ধীরে টেবিলে আঙুল বাজাল এবং বলল, মালিক, ভালো লাগে যখন তুমি আমাকে এভাবে ডাকো। সরিতা কোনো উত্তর দিল না। তার বুকের ভেতর কোনো এক গভীরে পুরনো ব্যথা আবার জেগে উঠেছিল, কিন্তু সে তার মুখে কোনো ভাব প্রকাশ পেতে দিল না। বিক্রম চেয়ার থেকে উঠে ঘরের ভেতর পায়চারি করতে শুরু করল। সে ধীরে ধীরে সরিতার চারপাশে ঘুরতে লাগল, যেন কোনো শিকারী তার শিকারকে পরখ করছিল। তারপর সে তার সামনে এসে থামল এবং বলল, আমার তো মনে হয়েছিল তুমি হয়তো কোথাও মরে টরে গিয়েছ, কিন্তু তুমি তো এখনও বেঁচে আছো আর মজুরি করছ। সরিতার চোখে কষ্টের এক ঢেউ জাগল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে ধীর গলায় বলল, ভগবান যতটুকু জীবন লিখেছেন ততটুকুই বাঁচতে হয়। বিক্রম হালকা হাসল। ভগবান? সে তাচ্ছিল্যের সাথে বলল, তুমি এখনও সেই পুরনো সরিতাই আছো, বোকা এবং নির্বোধ। এই কথা শুনে সরিতার ভেতরের আগুন একটু বেশিই জ্বলে উঠল, কিন্তু সে চুপ রইল। বিক্রম ফিরে গিয়ে নিজের চেয়ারে বসে পড়ল এবং কিছুক্ষণ তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকল। তারপর সে ধীরেই ধীরে জিজ্ঞেস করল, বলো, এখানে কবে থেকে কাজ করছ? সরিতা বলল, 3 মাস ধরে। আর এর আগে? বিক্রম জিজ্ঞেস করল। সরিতা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, যেখানে কাজ পেয়েছি সেখানেই করেছি। বিক্রম মাথা নাড়ল, যেন সে এটাই আশা করেছিল। তারপর হঠাৎ তার কণ্ঠস্বর একটু গম্ভীর হয়ে গেল, তুমি জানো এই ভাটায় মজুরি করা লোকেদের জীবন কেমন হয়? সরিতা তার দিকে তাকাল। জানি, কারণ আমি তাদের মধ্যেই একজন। বিক্রম টেবিলের ওপর ঝুঁকে বলল, না, তুমি বাকি শ্রমিকদের মতো নও, তুমি আমার তালাকপ্রাপ্ত স্ত্রী। এই কথা শুনতেই সরিতার বুকে যেন কোনো ধারালো জিনিস বিঁধে গেল। 5 বছর পরও এই সত্যিটা ঠিক ততটাই যন্ত্রণাদায়ক ছিল। সে ধীরে ধীরে বলল, সেই সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। বিক্রমের চোখে এক অদ্ভুত চমক ফুটে উঠল। সম্পর্ক শেষ হয়ে গেছে, কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি। সরিতা চমকে তার দিকে তাকাল। বিক্রম চেয়ার থেকে উঠে আবার তার কাছে চলে এলো। তুমি জানো আমি তোমাকে কেন ডেকেছি? সরিতার বুক দ্রুত কাঁপতে লাগল। সে মাথা নেড়ে না বলল। বিক্রম ধীরে ধীরে বলল, কারণ তোমাকে দেখে আমি এক অদ্ভুত আনন্দ পেয়েছি। সরিতা তার কথা বুঝতে পারল না। বিক্রম হাসতে হাসতে বলল, যখন আমি তোমাকে এখানে মাটি বইতে দেখলাম তখন আমার মনে হলো যে ভাগ্য আমাকে একটা সুযোগ দিয়েছে তোমাকে মনে করিয়ে দেওয়ার যে তুমি কি হারিয়েছ। এই কথা শুনে সরিতার বুকে অপমানের আগুন জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, যদি আপনি আমাকে অপমান করার জন্যই ডেকে থাকেন তাহলে আমি যেতে পারি। সে ঘুরে চলেই যাচ্ছিল যে বিক্রমের গলা আবার প্রতিধ্বনিত হল, দাঁড়াও। সরিতা থেমে গেল। বিক্রম ধীরে ধীরে বলল, তুমি জানো এখানে কাজ করা শ্রমিকদের হিসেব কে রাখে? সরিতা তার দিকে তাকাল। বিক্রম বলল, আমি। আর আমি চাইলে যে কোনো শ্রমিককে 1 মিনিটে ভাটা থেকে বের করে দিতে পারি। এই কথা শুনতেই সরিতার মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। বিক্রম সেই মুহূর্তেই তার কথা এগিয়ে নিয়ে গেল, কিন্তু আমি তোমাকে বের করতে চাই না। সরিতা তার কথা বুঝতে পারল না। বিক্রম ধীরে ধীরে বলল, আমি চাই যে তুমি এখানেই কাজ করো, আমার সামনে,
প্রতিদিন, যাতে তোমার প্রতিটা মুহূর্তে মনে থাকে যে তুমি কি হারিয়েছ। এই কথা শুনে সরিতার চোখে প্রথমবার রাগের ঝলক ফুটে উঠল। সে দৃঢ় গলায় বলল, আমি কিছুই হারাইনি, আমি শুধু একজন অহংকারী মানুষের কাছ থেকে মুক্তি পেয়েছি। সরিতার এই কথা শুনতেই ঘরের ভেতর এক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল। বিক্রমের চোখ সংকুচিত হয়ে গেল। সে হয়তো আশা করেনি যে সরিতা তার সামনে এভাবে উত্তর দেবে, কিন্তু পরের মুহূর্তেই তার ঠোঁটে আবার সেই শীতল হাসি ফিরে এলো। সে ধীরে ধীরে বলল, আচ্ছা, তাহলে তোমার ভেতর এখনো কিছুটা আগুন বাকি আছে। সে আবার চেয়ারে বসে পড়ল এবং বলল, ঠিক আছে, দেখি এই আগুন কতদিন জ্বলে। তারপর সে হাত দিয়ে ইশারা করে বলল, এবার যাও আর কাজ করো। সরিতা কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু যেই মাত্র সে বাইরে এলো তার মনে অদ্ভুত এক ভয় বসে গেল। তার অনুভব হচ্ছিল যে বিক্রমের এই খেলা সবে শুরু হয়েছে, আর হয়তো আগামী দিনগুলোতে তাকে এমন এমন ঝড়ের মুখোমুখি হতে হবে যার কল্পনাও সে করেনি। কিন্তু সরিতা জানত না যে আসল ঝড় এখনও আসা বাকি ছিল, কারণ সেই রাতেই বিক্রম তার ম্যানেজারকে ডেকে এমন এক নির্দেশ দিল যা সরিতার জীবনকে আবার এক ভয়ানক মোড়ে এনে দাঁড় করিয়ে দিল। সেই রাতে ইটের ভাটায় এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। সারাদিনের পরিশ্রমের পর শ্রমিকরা তাদের ছোট ছোট ঝুপড়িতে ফিরে গিয়েছিল। কোথাও উনুন থেকে ধোঁয়া উঠছিল, কোথাও বাচ্চাদের কান্নার শব্দ আসছিল, আর কোথাও ক্লান্ত শ্রমিকরা মাটিতে শুতেই গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। কিন্তু সেই পুরো ভাটায় এমন একটা জায়গাও ছিল যেখানে ঘুমের নামগন্ধও ছিল না। সেই জায়গাটা ছিল ভাটার বড় অফিস, যেখানে ভেতরে চেয়ারে বসে থাকা বিক্রম কোনো এক গভীর চিন্তায় ডুবেছিল। তার সামনে টেবিলে হুইস্কির গ্লাস রাখা ছিল, আর জানালার বাইরে লাল মাটির মাঠ পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর দরজা খুলল, আর ভেতরে তার ম্যানেজার রমেশ এলো। সে ধীরে ধীরে বলল, স্যার, আপনি ডেকেছিলেন? বিক্রম তার দিকে না তাকিয়েই বলল, বসো রমেশ। রমেশ চেয়ারে বসে পড়ল। ঘরে কিছুক্ষণের জন্য নীরবতা ছেয়ে গেল। তারপর বিক্রম ধীরে ধীরে গ্লাসটা তুলল এবং এক চুমুক নিল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। সে ধীরে ধীরে বলল, আজ আমি সেই মহিলাকে দেখেছি, সরিতাকে। রমেশ চমকে জিজ্ঞেস করল, ওই আপনার? বিক্রম মাঝপথেই বলল, হ্যাঁ, সেই। তারপর তার ঠোঁটে এক শীতল হাসি ফুঁকে উঠল। ভাগ্য কত অদ্ভুত খেলা খেলে রমেশ। যাকে আমি আমার জীবন থেকে বের করে দিয়েছিলাম, আজ সেই আমার ভাটায় মজুরি করছে। রমেশ ধীরে ধীরে বলল, তাহলে স্যার, আপনি চাইলে আমি তাকে এখান থেকে বের করে দিই। কিন্তু বিক্রম সাথে সাথে মাথা নেড়ে বলল, না। তার কণ্ঠস্বর হঠাৎ গম্ভীর হয়ে গেল। তাকে এখানেই থাকতে হবে, আমার সামনে, প্রতিদিন। রমেশ তার কথা বুঝতে পারল না। সে জিজ্ঞেস করল, কিন্তু স্যার, কেন? বিক্রম চেয়ার থেকে উঠল এবং জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সে বাইরের অন্ধকারে ছড়িয়ে থাকা ভাটার দিকে তাকিয়ে বলল, কারণ আমি তাকে ভেঙে পড়তে দেখতে চাই। তার গলায় এমন এক শীতল নিষ্ঠুরতা ছিল যে রমেশও কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তারপর বিক্রম ধীর গলায় বলল, কিন্তু শুধু মজুরি করিয়ে আমি মজা পাব না। আমাকে তাকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে সে নিজেকে সম্পূর্ণভাবে পরাজিত মনে করবে। রমেশ সাবধানে জিজ্ঞেস করল, আপনি কি করতে চান স্যার? বিক্রম তার দিকে ঘুরে তাকাল। তার চোখে এক বিপজ্জনক চমক ছিল। সে ধীর গলায় বলল, কাল থেকে সরিতাকে সবচেয়ে কঠিন কাজ দেওয়া হবে, ভাটার ভেতরের কাজ। রমেশ বুঝে গেল যে বিক্রম কোন কাজের কথা বলছে। ভাটার ভেতর ইট পোড়ানোর কাজ সবচেয়ে কঠিন এবং বিপজ্জনক হতো। সেখানে ভয়ঙ্কর গরম থাকত এবং অনেক সময় শ্রমিকরা অজ্ঞানও হয়ে যেত। রমেশ একটু ইতস্তত করে বলল, স্যার, ও একজন নারী, হয়তো সে এই কাজ করতে পারবে না। বিক্রমের ঠোঁটে এক শীতল হাসি ছড়িয়ে পড়ল। আমি জানি, আর এটাই তো আমি চাই। ওদিকে সরিতার এইসব কথার কোনো ধারণাই ছিল না। সে তার ছোট্ট ঝুপড়িতে মাটিতে বসে উনুনের সামনে রুটি সেঁকছিল। তার সাথে ওই ভাটায় কাজ করা এক বৃদ্ধা নারী কমলাও বসেছিল। কমলা ধীরে ধীরে জিজ্ঞেস করল, মা, আজ মালিক তোকে অফিসে কেন ডেকেছিল? সরিতা কিছুক্ষণ চুপ রইল। তারপর সে ধীরে ধীরে বলল, বিশেষ কিছু না, শুধু পুরনো খোটা শোনালেন। কমলা দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়ে, পৃথিবী খুব নিষ্ঠুর হয়, বিশেষ করে সেই নারীদের জন্য যাদের কোনো ভরসা থাকে না। সরিতা হালকা হাসির সাথে বলল, আমার এখন অভ্যেস হয়ে গেছে কাকিমা। কিন্তু তার বুকের ভেতর কোনো এক গভীরে একটা ভয় বসেছিল। তার মনে হচ্ছিল যে বিক্রমের এমন হঠাৎ সামনে চলে আসা কোনো সাধারণ ব্যাপার নয়। পরের দিন সকালে সূর্য উঠতেই ভাটায় আবার কাজ শুরু হয়ে গেল। শ্রমিকরা নিজেদের কাজে লেগে পড়ল।
তখনই ম্যানেজার রমেশ জোরে বলল, সরিতা। সরিতা ঘুরে তাকাল। রমেশ বলল, তোমার কাজ বদলে গেছে, তোমাকে ভাটার ভেতর ইট পোড়ানোর কাজ করতে হবে। এটা শুনতেই আশেপাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের মুখে বিস্ময় ছেয়ে গেল, কারণ এই কাজ সাধারণত শক্তিশালী পুরুষ শ্রমিকদের দেওয়া হতো। সরিতাও এক মুহূর্তের জন্য চমকে গেল। সে ধীরে ধীরে বলল, কিন্তু আমি এই কাজ কিভাবে করব? রমেশ কড়া গলায় বলল, এটা মালিকের নির্দেশ। সরিতা বুঝে গেল যে এর পেছনে কে আছে। তার বুকে রাগ আর অপমানের আগুন জ্বলে উঠল, কিন্তু তার কাছে কোনো বিকল্প ছিল না। যদি সে এই কাজ না করত তবে তার মজুরি শেষ হয়ে যেত। সে চুপচাপ মাথা নিচু করে নিল এবং ভাটার দিকে এগিয়ে গেল। ভাটার ভেতরের গরম এতটাই বেশি ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকাও কঠিন ছিল। আগুনের লেলিহান শিখা ভয়ঙ্করভাবে জ্বলছিল। সরিতা তার মাথায় ভেজা কাপড় রাখল এবং কাজ শুরু করে দিল। প্রতিটি ইট তোলার সময় তার হাত পুড়ে যাচ্ছিল। ঘাম তার মুখ থেকে ঝরে পড়ছিল এবং শ্বাস নেওয়া কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু সে কাজ করেই চলল, কারণ তার কাছে এটাই একমাত্র রাস্তা ছিল। ওদিকে অফিসের জানালা দিয়ে বিক্রম এসব দেখছিল। তার চোখে এক অদ্ভুত তৃপ্তি ছিল। সে ধীরে ধীরে নিজেকেই বলল, দেখি তোমার সাহস কতক্ষণ টেকে সরিতা। কিন্তু বিক্রম এটা জানত না যে সরিতার ভেতর এখনও এমন এক শক্তি বাকি ছিল যা তাকে ভেঙে পড়তে দেবে না। দুপুর পর্যন্ত কাজ করতে করতে সরিতার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেল। তার মাথা ঘুরতে লাগল। হঠাৎ তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল এবং সে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল। আশেপাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা ঘাবড়ে গেল। কমলা দৌড়ে তার কাছে এলো। আরে, কেউ জল আনো, কেউ একজন চিৎকার করে বলল। কিন্তু তখনই দূরে দাঁড়িয়ে থাকা বিক্রম এসব দেখছিল, আর তার মুখে কোনো চিন্তার ছাপ ছিল না, বরং এক অদ্ভুত হাসি ছিল। কিন্তু ঠিক পরের মুহূর্তেই এমন কিছু হল যা সবাইকে চমকে দিল, কারণ যেইমাত্র সরিতা মাটিতে পড়ল তার গলা থেকে একটি পুরনো লকেট বেরিয়ে এলো। আর সেই লকেট দেখে বিক্রমের মুখ হঠাৎ শক্ত হয়ে গেল, কারণ সেই লকেট শুধু একটি গয়নাই ছিল না, তা এমন এক রহস্য লুকিয়ে রেখেছিল যা বিক্রম ৫ বছর ধরে দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। ভাটার ভেতর আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছিল, আর সেই উত্তপ্ত মাটিতেই সরিতা অজ্ঞান হয়ে পড়েছিল। তার কপাল থেকে ঘাম ঝরে পড়ছিল, শ্বাস দ্রুত চলছিল, আর তার চারদিকে শ্রমিকদের ভিড়ও জমে গিয়েছিল। কেউ জল আনছিল, কেউ তার মুখে হাওয়া করছিল, আর কেউ ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দৌড়চ্ছিল। কিন্তু সেই পুরো হট্টগোলের মাঝে এমন একজন লোকও ছিল যে দূরে দাঁড়িয়ে সবকিছু মনোযোগ দিয়ে দেখছিল, বিক্রম। তার চোখ হঠাৎ সেই জিনিসটির উপর আটকে গিয়েছিল যা সরিতার গলা থেকে বেরিয়ে বাইরে চলে এসেছিল। সেটি একটি ছোট রূপোর লকেট ছিল, পুরনো এবং কিছুটা ক্ষয়ে যাওয়া, কিন্তু তার ওপর আঁকা আকৃতি একদম স্পষ্ট ছিল। যেইমাত্র বিক্রমের নজর সেই লকেটের ওপর পড়ল, তার মুখ একদম শক্ত হয়ে গেল। তার শ্বাস যেন এক মুহূর্তের জন্য আটকে গেল। ৫ বছর আগের এমন এক স্মৃতি তার মাথায় বিদ্যুতের মতো চমকে উঠল, যাকে সে চিরকালের জন্য কবর দিয়ে দিতে চাইছিল। কয়েক সেকেন্ড পর্যন্ত সে ওখানেই দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ দ্রুত পায়ে সরিতার দিকে এগিয়ে গেল। শ্রমিকরা তাকে আসতে দেখে সবাই একপাশে সরে গেল। কমলা ঘাবড়ে গিয়ে বলল, মালিক, বেচারি গরমে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু বিক্রম তার কথা শুনলই না। তার নজর শুধু সেই লকেটের ওপর ছিল। সে নিচে ঝুঁকল এবং ধীরে ধীরে সেই লকেটটি নিজের হাতে তুলে নিল। যেইমাত্র সে সেটি উল্টে দেখল, তার বুকের ধুকপুকানি বেড়ে গেল, কারণ লকেটের ভেতর সেই একই ছোট্ট ছবি ছিল যাকে সে চিনত, এক নবজাতক শিশুর ঝাপসা ছবি। সেই মুহূর্তে বিক্রমের মুখের রং বদলে গেল। ৫ বছর আগের সেই রাত তার চোখের সামনে ঘুরে গেল। সেই রাত যখন সে রাগে এবং সন্দেহে অন্ধ হয়ে সরিতাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই সময় সরিতা কাঁদতে কাঁদতে তাকে বলেছিল যে সে মা হতে চলেছে, কিন্তু বিক্রম তার কথায় বিশ্বাস করেনি। তার মনে হয়েছিল যে সরিতা মিথ্যে বলছে, আর সেই সন্দেহেই সে তাকে তালাক দিয়ে বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই রাতের পর বিক্রম আর কখনো পেছনে ফিরে তাকায়নি। সে মেনেই নিয়েছিল যে সরিতার জীবন এখন তার জীবন থেকে চিরকালের জন্য শেষ হয়ে গিয়েছে। কিন্তু আজ এই লকেটে সেই বাচ্চার ছবি দেখে তার মনে প্রথমবার একটা ভয় জন্ম নিল। সত্যি কি সরিতা সেই সময় সত্যি কথা বলছিল? বিক্রমের মাথা দ্রুত কাজ করতে লাগল। সে সাথে সাথে তার ম্যানেজার রমেশের দিকে তাকাল এবং কড়া গলায় বলল, একে তোলো এবং অফিসে নিয়ে এসো।
শ্রমিকরা মিলে সরিতাকে তুলল এবং অফিসের ভেতর নিয়ে গেল। কিছুক্ষণ পর যখন সরিতার চোখ ধীরে ধীরে খুলল, তখন সে নিজেকে একটি চেয়ারে বসে থাকতে দেখল। তার সামনে বিক্রম দাঁড়িয়েছিল আর তার হাতে সেই লকেটটি ছিল। সরিতার বুক ধক করে উঠল। সে সাথে সাথে নিজের গলার দিকে হাত দিল, কিন্তু লকেটটি সেখানে ছিল না। বিক্রম ধীরে ধীরে বলল, এটা কার? তার কণ্ঠে এখন আর আগের মতো অহংকার ছিল না, বরং এক অদ্ভুত অস্থিরতা ছিল। সরিতা কিছুক্ষণ চুপ রইল। তারপর সে ধীরে ধীরে বলল, আমার। বিক্রম লকেট খুলে তার সামনে ধরে দিল। আর এই ছবি? সরিতার চোখ সেই ছবিটির ওপর স্থির হয়ে গেল। তার মুখে এক গভীর যন্ত্রণা ফুটে উঠল। কয়েক সেকেন্ড পর্যন্ত সে কিছুই বলল না। তারপর তার চোখ থেকে জল গড়াতে লাগল। সে ধীর গলায় বলল, এটা আমার ছেলের ছবি। এটা শুনতেই ঘরে নীরবতা নেমে এলো। বিক্রমের হাত হালকা কেঁপে উঠল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, তোমার ছেলে? সরিতা মাথা নাড়ল। তার গলা ভেঙে আসছিল। হ্যাঁ, আমার ছেলে। বিক্রমের মাথায় যেন ঝড় উঠে গেল। সে সাথে সাথে জিজ্ঞেস করল, কোথায় সে? এই প্রশ্ন শুনতেই সরিতার চোখে এমন এক কষ্ট ফুটে উঠল যে ঘরের বাতাসও ভারী হয়ে গেল। সে খুব ধীরে ধীরে বলল, এখন আর এই পৃথিবীতে নেই। বিক্রম যেন পাথর হয়ে গেল। সরিতার চোখ থেকে অনবরত জল পড়ছিল। সে কাঁপা গলায় বলল, যেই রাতে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, সেই রাতেই রাস্তায় আমার ব্যথা শুরু হয়ে গিয়েছিল। আমি সারা রাত বৃষ্টিতে ভিজতে থাকলাম, আর সকালে এক নির্জন বাসস্ট্যান্ডের কাছে আমি আমার সন্তানকে জন্ম দিলাম। তার গলা এতটাই দুর্বল ছিল যে প্রতিটি শব্দ যেন তার বুক থেকে রক্ত ঝরিয়ে বেরিয়ে আসছিল। কিন্তু আমার কাছে না খাবার ছিল, না ওষুধ, না কোনো ভরসা। দুদিন পর আমার বাচ্চা আমার কোলেই খিদে আর জ্বরে মারা গেল। এটা শুনতেই ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। বিক্রমের চোখ বড় বড় হয়ে গেল। সে হয়তো কখনো ভাবেওনি যে তার একটি সিদ্ধান্ত এত ভয়ঙ্কর একটি গল্প লিখে দেবে। সরিতা চোখের জল মুছতে মুছতে বলল, সেই দিন আমি কসম খেয়েছিলাম যে এবার থেকে আমি তোমাকে আর কখনো কোনো প্রশ্ন করব না, আর না কখনো নিজের কষ্টের কথা তোমাকে বলবো। বিক্রমের হাত থেকে লকেটটি ধীরে ধীরে টেবিলের উপর পড়ে গেল। তার ভেতর প্রথমবার এক বিশাল অনুশোচনা জাগছিল। তার অনুভব হচ্ছিল যে সে শুধু একজন নারীকে নয়, বরং নিজের সন্তানকেও হারিয়ে ফেলেছিল। কিন্তু সরিতা এখনও এটা জানত না যে এই সত্যিটা শোনার পর বিক্রমের ভেতর আরও একটি ঝড় উঠতে চলেছে। কারণ সেই মুহূর্তেই তার মাথায় এমন এক সন্দেহ জন্ম নিল যা সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখত। যদি সরিতার বাচ্চা সত্যি সেই রাতে মারা গিয়েছিল, তাহলে গত বছর তার কাছে আসা সেই অচেনা চিঠিটি কে পাঠিয়েছিল, যাতে লেখা ছিল যে তার ছেলে এখনও বেঁচে আছে? ঘরের ভেতর অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে গিয়েছিল। টেবিলে রাখা সেই ছোট্ট রূপোর লকেটটি যেন পুরো ঘরের বোঝা হয়ে দাঁড়িয়েছিল। সরিতার চোখ থেকে তখনও জল গড়িয়ে পড়ছিল, আর বিক্রমের শ্বাস ভারী হয়ে গিয়েছিল। 5 বছর আগে সে রাগ আর অহংকারে যে সিদ্ধান্ত নিয়েছিল, আজ সেই সিদ্ধান্তের সত্যিটাই তার সামনে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। কিন্তু তার মাথায় আরও একটি কথা বারবার ঘুরপাক খাচ্ছিল, সেই রহস্যময় চিঠি যা সে 1 বছর আগে পেয়েছিল। বিক্রম হঠাৎ চেয়ারে বসে পড়ল এবং 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরল। সরিতা বিস্ময়ের সাথে তার দিকে তাকাল। সে কখনো ভাবতেও পারেনি যে যেই লোকটা একটু আগে তাকে অপমান করছিল, হঠাৎ তাকে এভাবে ভেঙে পড়তে দেখা যাবে। কিছুক্ষণ পর বিক্রম ধীরে ধীরে বলল, সরিতা, আমাকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। তার গলা এখন আর আগের মতো কঠোর ছিল না, বরং ভারী এবং কাঁপতে থাকা ছিল। সরিতা চুপ রইল। বিক্রম দীর্ঘশ্বাস নিল এবং বলল, তোমার কি সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমাদের বাচ্চা সেই সময় মারা গিয়েছিল? এই প্রশ্ন শুনতেই সরিতার বুক কেঁপে উঠল। সে সাথে সাথে বলল, আমি নিজের চোখে দেখেছিলাম, সে আমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তার গলা আবার ভেঙে গেল। কিন্তু বিক্রমের চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সে টেবিলের ড্রয়ার খুলল এবং তা থেকে একটি পুরনো খাম বের করল। খামটা কিছুটা হলুদ হয়ে গিয়েছিল, যেন অনেক দিন ধরে যত্ন করে রাখা হয়েছিল। বিক্রম সেই খামটি সরিতার সামনে রেখে দিল। এই চিঠিটা আমি গত বছর পেয়েছি। সরিতা বিস্ময়ের সাথে তার দিকে তাকাল। বিক্রম ধীরে ধীরে বলল, এতে লেখা ছিল যে আমার ছেলে বেঁচে আছে। এটা শুনতেই সরিতার শরীর যেন শিউরে উঠল। তার চোখ বড় বড় হয়ে গেল। কি? সে কাঁপা গলায় বলল। বিক্রম চিঠিটা খুলে তাকে পড়ার জন্য দিল। সরিতার হাত কাঁপছিল।
সে ধীরে ধীরে কাগজটা খুলল এবং পড়তে শুরু করল। তাতে লেখা ছিল, যদি তোমাকে নিজের পাপের সত্যি জানতে হয় তাহলে সেই বাচ্চাকে খোঁজো যাকে তুমি পৃথিবীতে আসার আগেই অনাথ করে দিয়েছ। সে বেঁচে আছে এবং একদিন তোমার সামনে এসে দাঁড়াবে। সরিতার চোখের সামনে যেন অন্ধকার ছেয়ে গেল। সে ধীরে ধীরে চেয়ারটা ধরে নিল যাতে পড়ে না যায়। তার বুকের ভেতর একটা ঝল উঠে গিয়েছিল। যদি এটা সত্যি হয় তাহলে কি তার বাচ্চা সত্যি বেঁচে থাকতে পারে? 5 বছর ধরে যেই কষ্টটা সে নিজের বুকে চেপে বেঁচেছিল সেই কষ্টটা কি মিথ্যে হতে পারে? ঘরে আবার গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল। দুজনের মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তখনই বাইরে থেকে হঠাৎ হট্টগোল শোনা গেল। শ্রমিকদের গলার আওয়াজ আসছিল। কেউ জোরে বলছিল, আরে এই বাচ্চাটিকে এখানে কে ফেলে গেল? এটা শুনতেই বিক্রম এবং সরিতা দুজনেই চমকে গেল। তারা সাথে সাথে বাইরের দিকে ছুটল। ভাটার গেটের কাছে শ্রমিকদের ভিড় জমেছিল। মাঝখানে প্রায় 4-5 বছরের একটি ছোট্ট ছেলে দাঁড়িয়েছিল। তার জামাকাপড় ময়লা ছিল, চুল উস্কো খুস্কো ছিল এবং চোখে ভয় ভরা ছিল। কমলা সেই বাচ্চাটিকে সামলানোর চেষ্টা করছিল। যেইমাত্র সরিতার নজর সেই বাচ্চার উপর পড়ল, তার বুক জোরে কাঁপতে লাগল। কে জানে কেন, কিন্তু তার সেই বাচ্চাটির মধ্যে আপন আপন অনুভূতি হল। বিক্রমও সেখানেই দাঁড়িয়ে বাচ্চাটির দিকে একদৃষ্টে তাকিয়েছিল। তখনই বাচ্চার নজর সরিতার উপর পড়ল। সে কিছুক্ষণ তাকে দেখতে থাকল। তারপর ধীরে ধীরে তার কাছে চলে এলো। তার চোখে জল চলে এলো এবং সে নিষ্পাপ গলায় বলল, মা। এই শব্দটি শুনতেই সরিতার শরীর যেন পাথর হয়ে গেল। তার শ্বাস আটকে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, কি বললে তুমি? বাচ্চাটি আবার বলল, মা। আর পরের মুহূর্তেই সে দৌড়ে গিয়ে সরিতাকে জড়িয়ে ধরল। সরিতার চোখ থেকে কান্না ফেটে পড়ল। তার বুক জোরে জোরে কাঁপছিল। সে বুঝতে পারছিল না যে এটা স্বপ্ন নাকি সত্যি। সে ধীরে ধীরে বাচ্চার মুখটা নিজের 2 হাতে নিল, আর যেইমাত্র সে তার চোখের দিকে তাকালো, তার ভেতর এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। সেই একই চোখ, সেই একই চেহারা, যা কখনো সে তার নিজের বাচ্চার মধ্যে দেখেছিল। ওদিকে বিক্রমও স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তখনই ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধ মানুষ এগিয়ে এলেন। তিনি বললেন, এই বাচ্চাটিকে আমি নিয়ে এসেছি। সবার নজর তার দিকে ঘুরে গেল। সেই বৃদ্ধ বললেন, 5 বছর আগে আমি এই বাচ্চাটিকে বাসস্ট্যান্ডের কাছে পেয়েছিলাম। সেই দিন একজন মহিলা অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং তার কাছেই বাচ্চাটি ছিল। আমি বাচ্চাটিকে তুলে নিয়েছিলাম এবং তাকে আমার বাড়ি নিয়ে গিয়েছিলাম। কিন্তু কয়েকদিন পর আমি জানতে পারলাম যে সেই মহিলাটি হয়তো মারা গিয়েছিল। তাই আমি বাচ্চাটিকে নিজের ছেলের মতো পালন করে নিয়েছিলাম। সরিতার বুক জোরে কাঁপতে লাগল। বৃদ্ধ আরও বললেন, কিন্তু কয়েক মাস আগে আমি জানতে পারলাম যে এই বাচ্চার আসল বাবাকে, তাই আমি ওই চিঠিটা পাঠিয়েছিলাম। বিক্রমের চোখ বড় বড় হয়ে গেল। সরিতার কান্না থামছিল না। সে নিজের বাচ্চাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। 5 বছরের কষ্ট যেন সেই মুহূর্তেই ধুয়ে মুছে বাইরে বেরিয়ে এলো। বিক্রম ধীরে ধীরে তাদের কাছে এলো। তার মুখে অনুশোচনা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে কাঁপা গলায় বলল, সরিতা, আমি অনেক বড় পাপ করেছি। আমি তোমাকেও হারিয়েছি আর আমার ছেলেকেও। সরিতা তার দিকে তাকাল। তার চোখে কষ্ট ছিল, কিন্তু এখন আর আগের মতো ঘৃণা ছিল না। সে ধীরে ধীরে বলল, কিছু ভুল এমন হয় যার শাস্তি সারা জীবন পেতে হয়। বিক্রম মাথা নিচু করে নিল। সেই দিন প্রথমবার সেই অহংকারী লোকটার ভেতর মনুষ্যত্ব জেগেছিল। সে ধীরে ধীরে বলল, তুমি যদি চাও তাহলে আমি আমার বাকি জীবন এই ভুল শোধরাতে কাটিয়ে দেব। সরিতা কিছুক্ষণ চুপ রইল। সে তার ছেলের দিকে তাকাল, যে এখনও তার কোলে মাথা রেখে দাঁড়িয়েছিল। তারপর সে ধীরে ধীরে বলল, আমাদের সম্পর্ক হয়তো আগের মতো আর কখনো হতে পারবে না, কিন্তু আমাদের ছেলের তার বাবার প্রয়োজন আছে। বিক্রমের চোখে জল চলে এলো। সেই দিন ইটের ভাটার লাল মাটির মাঝে এক নতুন গল্পের শুরু হল। অনুশোচনা, ক্ষমা এবং নতুন আশার গল্প। সরিতা এখন আর মজুর ছিল না। সে একজন মা ছিল, যে ছাইয়ের নিচে চাপা পড়ে থাকা নিজের জীবনের আলো আবার ফিরে পেয়েছিল। এবং বিক্রম, সেই লোকটি যে কখনো নিজের অহংকারে সব কিছু হারিয়ে ফেলেছিল, এখন সেই মাটির উপর দাঁড়িয়েই নিজের ভুলের বোঝা বইতে শিখছিল। ভাটার আগুন তখনও জ্বলছিল, কিন্তু সেই আগুনের মাঝে। আপনাদের যদি এমন হৃদয়স্পর্শী গল্প পছন্দ হয় তবে এটা নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কারণ আপনাদের সমর্থনই আমাদের এমন আরও সত্য ঘটনা আপনাদের কাছে পৌঁছনোর শক্তি দেয়।